ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। সবাইকে জানাই আমার সশ্রদ্ধ নমস্কার। আমরা আবার আজকে সেই পুরানো দিনের সাধুদের কথায় ফিরে আসি। আমরা স্বামী প্রভানন্দজি মহারাজের কথা শুনছিলাম। স্বামী প্রভানন্দজি মহারাজ সংঘগুরু হলেন, সহাধ্যক্ষ হলেন রামকৃষ্ণ সংঘের। তারপর সেই অনুযায়ী চলছে। কিন্তু যখন সংঘাধ্যক্ষ হওয়ার প্রথম থেকেই তার পায়ের একটি সমস্যা নিয়ে চলছিল, হাঁটুতে সমস্যা। বিভিন্ন দেশ থেকে, আমাদের আমেরিকা একটি সেন্টার থেকে মহারাজকে খুব করে চাইছেন যে মহারাজ আপনাকে আসতে হবে। ওয়াশিংটন ডিসি আমেরিকার একটি সেন্টার, সেখান থেকে মহারাজকে, ওখানে যিনি মহারাজ দায়িত্বে আছেন তিনি বারবার মহারাজকে চিঠি লিখছেন, ফোন করছেন যে মহারাজ আপনাকে এখানে একবার আসতেই হবে, এখানে এসে আপনাদের ওই মন্দিরে ঠাকুরকে বসিয়ে দিতে হবে, সেখানে একটি মূর্তি স্থাপন হবে। মহারাজ একবার ভাবছেন যে যাবেন, আবার একবার ভাবছেন যে না, বোধহয় হবে না। একদিন বললেন যে দেখো, অনেকবার করে সে বলছে ঠিক কথাই, কিন্তু এখন আর সাহস হয় না, পায়ে ভালো করে হাঁটতে পারি না, হাঁটুতে সমস্যা। তারপরে মহারাজের একটি পুরনো অসুবিধা ছিল কনস্টিপেশনের। তো এই এত দূরের জার্নি করতে হবে, তারপর সেখানেতে এটি কতদূর সুবিধা হবে মনে ঠিক ভরসা পাচ্ছি না। ওই জন্য মহারাজ অনেকবার চেষ্টা করেও শেষে সেটিকে না করতে হলো। আমাদের দুবাই, আবুধাবি থেকে, সেখান থেকেও একটি ভক্তদের ওখানে একটি গ্রুপ আছে, তারা একটা আশ্রম চালায়। সেখানে তো একজন খুব বড় ব্যক্তিত্ব আসবেন, তার সঙ্গে কথা বলতে তিনি চেয়েছেন যে শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের আদর্শ সম্বন্ধে তারা জানতে চান, সেখানকার শেখ। তো সেসব বলার মতন ব্যক্তি বলতে তারা স্বামী প্রভানন্দজিকে চুজ করেছিলেন। তো মহারাজকে অনেক অনুরোধ করলেন, কিন্তু মহারাজের সে একই। তখন মনে হচ্ছে যে কি জানি আমার এই অবস্থায় ঠিক সুবিধা করতে পারবো না। উনি অন্য একজন মহারাজকে ঠিক করে দিলেন, তাকেই সেখানে পাঠানো হলো। আসলে কি, তখন মহারাজ জেনারেল সেক্রেটারি। সেই সময়তে আরতিতে বসে থাকেন, উনি তো বসে বসে জপ করতেন, প্রায় ঘন্টা দুয়েক বসতেন। তো একদিন এরকমভাবে জপ করছিলেন, করতে করতে একটু দেরি হয়ে গেছে। সব তো টাইমে চলে, তো একটু সময় বোধহয় বেশি হয়ে গেছে। তাড়াতাড়ি উঠতে গিয়ে হঠাৎ হাঁটুতে লকড হয়ে যান এবং পড়ে যান উঠে। সেই থেকে ওনার ওই হাঁটুতে সমস্যা শুরু হলো। সেই যে হাঁটুর সমস্যা শুরু হলো, সেটি আর কিছুতেই ঠিক হয় না। ওই হাঁটুর সমস্যা নিয়েই সেই সময়তে অত ব্যথা, হাঁটতে পারছেন না। সিঁড়িতে উঠতে অসুবিধা, তখন হেডকোয়ার্টার্সের দোতলায় উনি থাকতেন, সিঁড়ি দিয়ে উঠতে হতো। তো সিঁড়ি দিয়ে উঠতে অসুবিধা, তবুও কষ্ট করে করে উঠতেন, যাতে কেউ যাতে কিছু বুঝতে না পারে। তারপর যখন একান্তই পারছেন না, তখন আমাদের মন্দিরের পিছন দিকে যে ট্রাস্টি বিল্ডিং বলা হয়, ওইখানেই নিচতলা একটা ঘরেতে উনি থাকতেন, যেহেতু উপরে উঠতে কষ্ট অসুবিধা, তাই জন্য। কিন্তু তবুও মহারাজের হাঁটা চলা প্রত্যেক দিনের রুটিনে কোনো খামতি নেই, একরকমভাবে রুটিন চলতো। এর মধ্যে এসে গেল স্বামী বিবেকানন্দের 150 বছরের পালন। ঠিক হলো যে স্বামীজির 150 বছর এবারে খুব ভালোভাবে পালন করতে হবে। অনেক প্রোগ্রাম ইত্যাদি,
তো মহারাজ সকলকে নিয়ে বসে একটা ঠিক করলেন, কিন্তু এর জন্য দরকার অনেক পয়সা কড়িও দরকার, এবং তার ইচ্ছা সারা দেশব্যাপী স্বামীজিকে নিয়ে এত কিছু, স্বামীজির জন্যই আমাদের এই সঙ্ঘ, স্বামীজির তৈরি এই সঙ্ঘ। অতএব সেই স্বামীজির 150 বছর উপলক্ষে একটা কিছু করা দরকার, প্রত্যেক মানুষ যাতে স্বামীজির সম্বন্ধে জানতে পারে। তখন মহারাজ এরকম ভাব, তিনি বসলেন। তখনকার তৎকালীন প্রধানমন্ত্রী, ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী মনমোহন সিংজি, ওনার সঙ্গে বৈঠক হলো, বসলেন, বসে ঠিক করলেন যে আমাদের এই পরিকল্পনা, অনেকগুলো পরিকল্পনা, প্রায় 150 পরিকল্পনা তিনি নিয়েছিলেন। তার মধ্যে যেগুলি খুব বিখ্যাত, একটি হলো যে বাচ্চা ছেলেদেরকে, তাদেরকে নিয়ে এসে তাদের ঘরে তাদের নিউট্রিশন এবং তাদের শিক্ষা সংস্কৃতি সম্বন্ধে অবহিত করার জন্য একটা প্রোগ্রাম, যেটা হচ্ছে গদাধর অভ্যুদয় প্রকল্প, তারপর বিবেকানন্দ অভ্যুদয় প্রকল্প, একটু 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 বড় ছেলেদের জন্য। এরপর ভারতবর্ষে যত ভাষা আছে সেই সমস্ত ভাষায় স্বামীজি সম্বন্ধে বই বার করবেন, এইটি একটি প্রকল্প হলো। তারপর এই ছাড়াও আমাদের বিভিন্ন জায়গায় স্বামীজি সম্বন্ধে, স্বামীজির একটা সুন্দর তথ্যচিত্র তৈরি করা হবে। মিউজিয়ামেতে স্বামীজির সম্বন্ধে একটা বই বার করা হবে, যেখানে স্বামীজির কথা, স্বামীজি যেগুলো বলছেন বা লিখেছেন সেগুলো থাকবে, তার সঙ্গে সঙ্গে হাতের লেখা, স্বামীজির নিজের হাতের লেখা সেটাও থাকবে। এরকমভাবে একটি বই তৈরি হবে, ঠিক করলেন এবং মহারাজ তৈরি করলেনও সেটি। এরপর অনেক বই বেরোলো তার কথাগুলোকে নিয়ে। তো এই সব বিভিন্ন রকমের প্রোগ্রাম তিনি সব ঠিক করলেন, করে সেগুলিকে এক্সিকিউট করলেন, এবং সরকার থেকে সাহায্য কিছু পাওয়াও গেল, এবং সেই সাহায্যের উপরে বেশ করে তিনি সারা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন আমাদের সেন্টারগুলো যেগুলো রয়েছে, কেন্দ্রগুলো, সেই সব কেন্দ্রের মধ্যে দিয়ে অনেক কাজ হলো। রথ ঠিক হলো, বিবেক রথ হবে, সেই রথ সমস্ত সারা ভারতবর্ষ ঘুরবে, বিভিন্ন সেন্টার, সেখানে তারা সব রথ তৈরি করলো, এবং সেই রথের মধ্যে দিয়ে রথ যাচ্ছে বিভিন্ন স্কুল, কলেজ, গ্রাম গঞ্জ পার হয়ে সারা ভারতবর্ষ ঘুরল। তাতে একটা উন্মাদনা ছড়িয়ে উঠল স্বামীজি সম্বন্ধে। তখন একটা খুব মানুষ, প্রত্যেকটি মানুষ স্বামী সম্বন্ধে তখন জানতে পারলো। অনেক বই সব বিনা পয়সায় বিতরণ হলো, খুব অল্প মূল্যে বিতরণ হলো, এরকমভাবে বিভিন্নভাবে প্রচার হলো অনেক। তো সেইটি হওয়ার পর তার ওপেনিং এবং ক্লোজিং অনুষ্ঠান হলো, বিভিন্ন জায়গায় হলো, মঠে তো হয়েছেই, এবং এছাড়াও অন্যান্য সমস্ত সেন্টারেতে ওই অনুষ্ঠান। তো মহারাজের সমস্ত ছিল খুব সুন্দরভাবে গোছানো, উনি একদম এরকমভাবে একটা তৈরি করেছিলেন কীভাবে স্বামীজির 150 বছর আমরা পালন করবো, ঠিক সেভাবে পালন হলো। একবার স্বামীজি, আমাদের স্বামী প্রভানন্দজি মহারাজেরই খুব কাছের জন, তিনি ইউনেস্কোতে কাজ করতেন। তা একদিন ফোন করে বলছেন যে, আচ্ছা বরুণদা, মানে নরেন্দ্রপুরের সব ওদের ব্যস্ত, ওরা দাদা বলতো, তো খুব কাছের জন তো, আচ্ছা বরুণদা, স্বামী বিবেকানন্দ কি ওয়ার্ল্ডের এডুকেশনিস্টদের মধ্যে একজন নন? স্বামীজি বলছেন, নন মানে নিশ্চয়ই, কিন্তু ইউনেস্কো থেকে এখন নতুন একটা ওয়ার্ল্ড এডুকেশনিস্টদের নামের লিস্ট তৈরি হয়েছে, তার মধ্যে স্বামী বিবেকানন্দ নেই, তারা এটা স্বীকার করে না। তো সে কি, স্বামী বিবেকানন্দ এডুকেশনিস্ট না হলে পরে কে হবেন? তখন উনি বললেন যে, আচ্ছা আপনি কি একটা, এই স্বামীজি যে একজন বড় এডুকেশনিস্ট, এর উপরে আপনি কি একটা আর্টিকেল পাঠাতে পারেন? তো মহারাজ একটা আর্টিকেল লিখলেন স্বামীজির উপরে, সেই আর্টিকেল লিখে তিনি পাঠিয়ে দিলেন, সেটি ইউনেস্কোতে দেওয়া হলো, পাঠানো হলো, এবং এরপর তারা এইসব জেনে শুনে বুঝে ইত্যাদি করে পরে স্বামীজি ওইখানেতে নাম, স্বামী বিবেকানন্দের নামও ঢুকলো, একটি কীর্তি মহারাজের সেই সময়তে।
তখন তিনি জেনারেল সেক্রেটারি ছিলেন। এরপর যখন তিনি ভাইস প্রেসিডেন্ট হয়ে গেছেন, এরপরে কনক্লুডিং ফাংশন হলো বা আরও সব অনেক প্রোগ্রাম চললো। মিউজিয়ামেতেও তিনি নতুন নতুন অনেক কিছু তৈরি করলেন, শুরু করলেন। মিউজিয়ামেতেও স্বামীজিকে সামনে নিয়ে এসে স্বামীজির বিভিন্ন জিনিসপত্রকে মানুষের যাতে দেখতে পায়, তারা যাতে সবাই জানতে পারে তার ব্যবস্থা করলেন, ইত্যাদি সবগুলো করলেন। এরপর মহারাজের পায়ের সমস্যা দিনকে দিন বেড়েই চলল। যখন এই 150 বছরের কাজ চলতো, তখন বিভিন্ন জায়গায় ছোটাছুটি, এত দ্রুত হাঁটতে হতো। এমনি তিনি খুব দ্রুত হাঁটছেন। যখন ভিভিআইপিরা আসছেন, তাদেরকে সম্বর্ধনা দেওয়ার জন্য, তাদেরকে অ্যাকসেপ্ট করার জন্য তাকে আগে আগে গিয়ে পৌঁছতে হতো। আর অথচ সেখানে এত সিকিউরিটির প্রচণ্ড চাপ যে সব জায়গায় সেখানে যাওয়া খুব মুশকিল। তো এরকম জায়গায় তাকে নিজে একা হাঁটতে হাঁটতে, খুব স্পিডে হাঁটতে হাঁটতে যাচ্ছেন, প্রচণ্ড কষ্ট হচ্ছে, যেন মনে হচ্ছে আর পাবো না, শুয়ে পড়তে হবে। কিন্তু এত তার ধৈর্য ছিল, এত সহ্য ক্ষমতা ছিল যে ওই নিয়েই হাঁটছেন। এই প্রচণ্ড কষ্টতে, প্রচণ্ডভাবে আরও বেশি স্ট্রেইন পড়াতে হাঁটুর অবস্থা খুব খারাপ হয়ে গেল। অনেকে বলল যে মহারাজ আপনি হাঁটুটা অপারেশন করে নিন। কিন্তু মহারাজের সেই অপারেশন করার ইচ্ছা নাই। বলো দেখো কত মানুষ এরকমভাবে কষ্ট সহ্য করে করে আছে, তো এতে অপারেশন করে কি হবে, থাক, তাও তো একটা এইভাবেই চলে যাবে, দেখো না তুমি, আস্তে আস্তে আমি ঠিক। তারপর বড় বড় ডাক্তারকে দেখানো হয়েছিল, সেখানে তারা ফিজিওথেরাপি করতে বলে। ফিজিওথেরাপি ইত্যাদির মাধ্যমে কিছুটা একটুখানি যখন ভালো হচ্ছে, তিনি সঙ্গে সঙ্গে বলতে দেখো সব ঠিক হয়ে যাবে, আমি আর দেখো না, আর লাঠিফাটিও লাগবে না, একটা সময় এমন আসবে যে আমি ঠিক চলতে পারবো। তো ওনার অসম্ভব নিজের প্রতি বিশ্বাস যে সব ঠিক হয়ে যাবে, আমাকে ওসব করতে হবে না। আয়ুর্বেদিক ট্রিটমেন্ট হলো, তারপর আয়ুর্বেদিক ট্রিটমেন্ট আবার কিছুটা উপকার হলো, তারপর আবার যাকে তাই। এইভাবে চলতে চলতে একটা সময় এলো, তখন সম্ভবত 2016 সাল। সেই সময়তে মহারাজ একদিন মায়ের বাড়িতে দীক্ষা দিচ্ছেন, বাগবাজার মায়ের বাড়িতে। তো দীক্ষা আমরা বেশিরভাগ ক্ষেত্রেই যেখানে যেখানে যেমন দরকার, সিঁড়ি থাকলে আমরা হুইল চেয়ারে করে মহারাজকে নিয়ে যেতাম। হয়তো হুইল চেয়ারকে আমরা 4 জনে মিলে ধরে সিঁড়িতে নিয়ে উঠিয়ে নিতাম। তো একটা দিন এমন হলো যে মহারাজ আর নিজের পায়ে দাঁড়াতে পারছেন না, এমন কষ্ট হচ্ছে যে তিনি ওই নিজের পায়ে খালি দাঁড়াতে গেলেই দাঁড়াতে পারছেন না, ভর দিতে পারছেন না। হুইল চেয়ারে করে নিয়ে দীক্ষার হলে ঢুকিয়ে দেওয়া হলো। দীক্ষা হয়ে গেল, সব ইত্যাদি হয়ে যাওয়ার পর ফিরিয়ে না ঘরে গেলেন। গিয়ে এমন অবস্থা যে পায়ে দাঁড়ানো যাচ্ছে না। তখন বাধ্য হয়ে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো এবং ডাক্তার বললেন যে মহারাজ এখনও সময় আছে, এখন যদি সম্ভব হয় মহারাজের পায়ের অপারেশন করে নিতে হবে, তাছাড়া উপায় নেই। আর মহারাজ তখন এমন পরিস্থিতি, আর উপায় নেই দেখে উনিও সম্মতি দিলেন। তখন মহারাজের অপারেশন হবে, নি রিপ্লেসমেন্ট হবে, তার ঠিক হলো, ডেট ঠিক হলো। এবং সেই মায়ের বাড়ি থেকেই দীক্ষা সব প্রোগ্রাম শেষ করে মহারাজ হসপিটালে ভর্তি হলেন এবং সেখানে ভর্তি হয়ে তার নি রিপ্লেসমেন্ট হলো 2016 ফেব্রুয়ারি মাস। সেই মাসেতে তখন তার হলো। প্রথমে এর আগে কিছুদিন আগে স্বামী স্মরণানন্দজি মহারাজেরও হাঁটুর সমস্যা হয়েছিল, তিনিও একটি হাঁটু অপারেশন করেছিলেন। তো মহারাজ সেই অপারেশন উনি করেছেন দেখে তার তখন কিছুটা সাহস হয়েছিল, তাই জন্য মহারাজও সম্মতি দিয়েছিলেন। তো যাই হোক, এরপর মহারাজের নি রিপ্লেসমেন্ট হলো। নি রিপ্লেসমেন্টের সময় একদিন একটা ঘটনা, তো খুব কড়া পেন কিলার দেওয়া হয় তো যন্ত্রণার জন্য, তা খুব রকমভাবে পেন কিলার দেওয়া হয়েছে। আমরা মহারাজের কাছেই আছি। একদিন দেখছি মহারাজ শুয়ে আছেন, ঘুমাচ্ছেন। তো ঘুমাতে ঘুমাতে বিভিন্ন রকম ঘটনা দেখতাম আমরা, তার মধ্যে একদিনের ঘটনা, তো দেখছি মহারাজ কি বলছেন। আমরা কাছাকাছি গেলাম, গিয়ে দেখছি মহারাজ যেন কারোর সঙ্গে কথা বলছেন। তারপর আমরা কাছে গিয়ে একদম খুব ভালোভাবে শুনছি এবং দেখছি।
দেখি কি না মহারাজ একদম ইংরেজিতে লেকচার দিচ্ছেন, ইংলিশে লেকচার দিচ্ছেন, আর অভেদানন্দজি মহারাজের সম্বন্ধে বলছেন। আমরা ওইখানে বসে বসে শুনছি। মহারাজ কিন্তু ঘুমের ঘরেই বলছেন অভেদানন্দজি মহারাজ সম্বন্ধে, একদম একবারে ফ্লুয়েন্টলি বলে যাচ্ছেন উনি। আর যেন মনে হচ্ছে লোকেরা শুনছে, তিনি মাঝে মাঝে আবার ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড ইত্যাদি এরকম বলছেন, বুঝেছো কি না এরকমভাবে বলে যাচ্ছে। তো তারপর যখন ভেঙে গেছে ঘুম, আমার মহারাজ বললেন, মহারাজ আপনি এতক্ষণ লেকচার দিচ্ছিলেন তো? বলল, ও তাই নাকি? মানে হ্যাঁ, উনি এতক্ষণ লেকচার দিচ্ছিলেন। বলে আচ্ছা আচ্ছা, আমি তো জানি না। মানে এমনভাবে তৈরি হয়ে গিয়েছিল তার জীবনটা। আমরা যেমন দেখতাম ঠাকুরের মায়ের স্বামীজি বাবা বলছেন যে এক একটা জিনিস ঠাকুর যেন অভ্যাস করতে করতে তার স্নায়ুর সঙ্গে যেন মিশে গেছে, স্নায়ুগুলো এরকমভাবে তার টিউন হয়ে গেছে। এই মহারাজদের ক্ষেত্রেও দেখতাম তার জীবনে এই সংঘ, ঠাকুরমা, স্বামীজি, এই ছাড়া যেন আর কিচ্ছু নাই। যখন ঘুমাচ্ছেন, ঘুমানোর সময়তেও হয় তিনি জপ করছেন, জপ করে যাচ্ছেন। ঘুম থেকে যে হয়তো ডাকলেন, মহারাজ এই সময় হয়ে গেছে এখন তো, অসুস্থ তো, তারা তো নিজেই ওঠেন। তারা উঠি সঙ্গে সঙ্গে হচ্ছে, ও আচ্ছা এটা রেখে দাও তো। এটা মানে কি? মানে তিনি যেন মালায় জপ করছিলেন, অর্থাৎ সেই মালাটা আমাকে দেবে, এটা রেখে দাও তো। আমি তো প্রথমে দেখছি মালায় কিছু নাই, হাতে কিছু নাই। তো আমি বলছি, কী আছে মহারাজ? ওইটা এটা জব করছিলাম, মালাটা রেখে দাও, ওখানে রেখে দাও, ঠিক জায়গায় রেখে দাও। তখন মানে জাস্ট ঘুম থেকে ডেকেছি তো, ভোর একটা আছে। তো তিনি দিচ্ছেন, আমি এমনি হাতে করে নিয়ে নিয়েছি, নিয়ে বলছি হ্যাঁ উঠুন উঠুন, দিয়ে হাতে তো নাই, ওখানে রেখে মানে এমনি কিছু নেই রেখে আর কী হবে, যেরকম আমি ফেলে দিয়েছি আগে রকম ভাব। তো মাঝে উঠুন উঠুন উঠিয়ে দিচ্ছি। এই ওটা করে ফেললে, কোথায় 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 ফেললে, কোথায় ফেললে সে ওটা? যে কোনটা মহারাজ? ওই তোমাকে দিলাম। ও আচ্ছা 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 ঠিক আছে, আমি রেখে দিয়ে আসছি বলে আমি আবার হাতে করে নিয়ে গিয়ে যেন কোটোয় যেন রেখে দিয়ে এলাম, জানো তখন শান্তি। মানে এই যে তাদের কাছে স্বপ্ন অবস্থাতে, ঘুমের অবস্থাতেও যেন ভেদ এরকম আলাদা নেই। জাগ্রত অবস্থাতেও যেমন ভাব জব করতেন, সেরকম ভাব ঘুমের ঘরেতেও এরকম জব করে যাচ্ছেন। আর তারপরে ঘুমের ঘরেতে মাঝে মাঝে এরকম ভাব লেকচার দিচ্ছেন। মানে এমনভাবে তৈরি হয়ে গেছে ওদের ভিতরটা। আর একবার কোনো একজন ব্যক্তি, কোনো একজন সাধু তাকে বলছিল, কথায় কথায় হতে হতে বলল, মহারাজ এরকম ব্যাপার আগেকার দিনে সব এইসব ছিল, হ্যাঁ স্বামীজিদের সময়, শরৎ মাঝের সময় এই সঙ্গে সব এরকম ভাব এত এত ছিল, কিন্তু বর্তমান যুগে আমরা ঠিক এরকম ভাব তো আর দেখতে পাই না। এরকম ভাব হয় কেন? এরকমভাবে কেউ একজন বলেছেন মহারাজকে। সঙ্গে সঙ্গে মহারাজ বলছেন, তুমি কি বলতে চাইছো? সংঘের কি অবনমন হয়েছে? এই সঙ্ঘ শ্রীরামকৃষ্ণের নামে তৈরি সঙ্ঘ। স্বামীজি বলছেন এই সঙ্ঘ হচ্ছে শ্রীরামকৃষ্ণের শরীর। তোমার যদি মনে হয় যে সঙ্ঘে কোনো রকমভাবে একটু অবদমন হচ্ছে, তাহলে তুমি কি সঙ্ঘের জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করেছো কোনো দিন? তাহলে সঙ্ঘের জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করবে। নিজের জন্য যেমন প্রার্থনা করো, ঠিক সেই রকমভাবে সঙ্ঘের জন্য প্রার্থনা করবে। এই সঙ্ঘ শ্রীরামকৃষ্ণের শরীর, স্বামীজি বলে দিয়েছেন। তো তাদের জীবনে কথাবার্তায় সঙ্ঘ ছাড়া কিছু নাই। ঠাকুর, মা, স্বামীজি আর সঙ্ঘ, এছাড়া যেন কিচ্ছু তাদের মাথায় নেই। বোঝেনি না। প্রত্যেকটি ক্ষেত্রে নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে যেন এই আমরা দেখতে পাই এখনো পর্যন্ত এই বড়দের মধ্যেও, তাদের মধ্যে একই রকম জিনিস লক্ষ্য করা যায়। তবে আমরা প্রত্যেকের সঙ্গে বেশিক্ষণ সবসময় থাকছি না, তো ওই জন্য অত খেয়াল করতে পারি না। কিন্তু মহারাজের সঙ্গে যখন সব সময় থাকতাম, তার জন্য এটি আমাদের বুঝতে পারতাম যে এই সঙ্গে থাকতে থাকতে এবং শ্রী শ্রী ঠাকুরের কৃপায়, স্বামীজির আশীর্বাদেতে এনারা সব সঙ্ঘময় হয়ে গেছেন। অর্থাৎ তাদের সঙ্ঘ ছাড়া কিছু নেই। শ্রীরামকৃষ্ণ, মা শারদা, স্বামীজি আর এই তাদের তৈরি এই সঙ্ঘ, এই যেন তাদের জীবনের তাদের জাগ্রত অবস্থাতেও তাই, স্বপ্নাবস্থাতেও তাই।
এই ছাড়া আর জীবনে কোনো কিচ্ছু নেই। এইটি তাদের দেখার মতো জিনিস। আজ এই পর্যন্তই থাক। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।